গল্পকথন বাই কল্লোল চ্যাপ্টার 2তে আমাদের আজকের নিবেদন বিভূতিভূষণ মুখোপাধ্যায়ের লেখা দিদিমণির বেড়াল। একটা ছোটখাটো আলাদা বাড়ি হলেই ছিল ভালো, কিন্তু তা পাওয়া গেল না। অগত্যা এই ব্যবস্থাই করতে হলো। একটা মাঝারি গোছের একতলা বাড়ি, এক পাশে টানা পাঁচিল দিয়ে তারই ছোট ছোট দুটো ঘর, খানিকটা রোগ আর খানিকটা উঠোন আলাদা করে দেয়া হয়েছে। একজনের বেশ চলে যায়। বিদেশে চাকরি করতে আসা, আত্মীয় স্বজন না থাক, একটি পরিবারের সঙ্গে এক বাড়িতে থাকাও একটা ভরসার কথা। অফিসের লোকের কাছে আর খানিকটা এদিক ওদিকে খবর নিয়ে জানল পরিবারটি ভদ্র। নতুন চাকরি নিয়ে এসেছে এখানে সরোজ, পরিচয়াদি হয়নি এখনো। 10টা-5টা অফিস করে, সকালে কিছু অফিসের ফাইল, বিকালে একটু ঘুরে আসা, তারপর বাকি সময়টা বই। রান্নার পাট অফিসের পিয়নের হাতে। সেরে সুরে সরোজের সঙ্গেই অফিসে চলে যায়, আবার সঙ্গেই আসে। একটা ছোকরা চাকর এনেছে বাড়ি থেকে, চলে গেলে বাড়িতে থাকে। তারপর পাশে তো লোক রয়েছেই। মন্দ লাগছে না একরকম। বাড়ির জন্যে মনটা মাঝে মাঝে বিমর্ষ হয়ে পড়ে একটু, কিন্তু উপায়ই বা কি? এ তবু একটা পরিবারের সঙ্গে এক ছাতের নিচে রয়েছে। জীবনের নিত্যস্রোতের একটি মৃদু কলধ্বনি নিয়ত এসে কানে পৌঁছচ্ছে। আলাদা হয়ে থাকলে সে তো আরও হতো দুঃসহ। কেটে যায় একরকম, শুধু এক একদিন বিকালবেলাটা বড় কষ্টকর হয়ে ওঠে। বর্ষাকাল, সকালে কিংবা রাত্রে একটু বৃষ্টি নামলে মন্দ লাগে না। সকালে থাকে অফিসের কাজ একটু আধটু, রাত্রে থাকে বই। নিজেকে নিয়ে বেশ নিবিড় হয়ে বসা যায়। বিকেলে কিছু থাকে না হাতে, বই পড়বার সময়ই নয়। অফিস থেকে সদ্য ফিরে আর ফাইলের দিকে চাইতে ইচ্ছে করে না। বৃষ্টি নামলে পাশের বাড়ির কলধ্বনিও যায় লুপ্ত হয়ে। নিজেকে বড় নিঃসঙ্গ নিরুপায় মনে হয় তখন। এখানে আসবার সপ্তাহখানেক পরে একটি বিকালের কথা। দিনটা আবার রবিবার। অফিসটুকুও নেই। একমাত্র নিজেকে নেড়ে চেড়ে আর কত বৈচিত্র্য আনা যায়। বিকালটির দিকে উৎসুক দৃষ্টিতে চেয়েছিল, আজ বেশ বড় করে একটা চক্কর দিয়ে আসবে। তারপর রোদটা নরম হয়ে আসতে বেরিয়ে পড়বার জন্যে পাঞ্জাবি আর ছড়িটা আলনা থেকে পেড়ে নিতে যাবে। জানলা দিয়ে নজর পড়ল পশ্চিম আকাশে তুমুল সমারোহ। মনটা কেমন যেন অপ্রসন্ন আর বিদ্রোহী হয়ে উঠল। যেন অলক্ষ্যে কার একটা অহেতুক বিরূপতা। সরোজেরও জেদ দাঁড়িয়ে গেল, বেরুবেই। আরেকবার মেঘের দিকে চেয়ে নিয়ে চ্যালেঞ্জ হিসেবেই পাঞ্জাবিটা গায়ে দিয়ে নিল। তারপর ছাতাটা নিতে যাবে, এমন সময় হঠাৎ একটা বেড়াল সদর দরজা দিয়ে প্রবেশ করে এক দৌড়ে উঠান পেরিয়ে রক ডিঙিয়ে ঘরের মধ্যে ঢুকে পড়ল এবং চকিতে একটু এদিক ওদিক দেখেই টেবিলের উপর লাফিয়ে উঠে গুটিয়ে শুটিয়ে দরজার দিকে ফিরে বসল। চমৎকার বেড়ালটি, দেখে মনে হয় কাবুলি। মোটা সোটা গায়ে সাদা কালোর বড় বড় ছোপে লম্বা লম্বা চুল, পরিষ্কার পরিচ্ছন্ন। যেমন নির্ভয়ে এসেছে, বোধহয় গায়ে হাত বোলাতেও দেবে। হাত বাড়াতে গেছে, এমন সময় আরেকটি দৃশ্য। একটি 10 বছরের ছেলে হাঁপাতে হাঁপাতে উঠানে এসে পড়ল এবং চকিত দৃষ্টিতে একবার চারদিকে দেখে নিয়ে, তবে রে শয়তানি বলে বেড়ালটির মতনই এক লাফে রক পেরিয়ে ঘরে ঢুকে পড়ে তাকে পাঁজিয়ে ধরল। বলল, এইবার? সরোজের সঙ্গে কোনো কথা নেই, নিয়ে ঘুরে বেরিয়েই যাচ্ছিল। সরোজ প্রশ্ন করল, তোমাদের বেড়াল? কথা যখন কইল তখন এক নাগাড়ে অনেকখানি কয়ে গেল ছেলেটি। হ্যাঁ, দিদিমণির বেড়াল। দেখুন না, যত আগলে আগলে রাখছি সবাই মিলে। আপনি নতুন ভাড়াটে, জ্বালাতন করবে তো, তা ক্রমাগত পালিয়ে আসবার ফিকির। কেন জানেন তো? এই বাড়ির কাকিমার কাছে বড় আশকারা পেত যে। আপনার আগে ওরাই তো ছিলেন, মহেন্দ্র কাকা, কাকিমা, টুনি আর সতু। খুব ভাব ছিল ওদের সঙ্গে। টুনির সঙ্গে আমার আরও ভাব ছিল। জানাই, তবু প্রশ্ন করল সরোজ, তোমাদের এই পাশের বাড়ি?
কেন যে অদ্ভুত লাগল প্রশ্নটা। ছেলেটা একটু হেসেই মুখের উপর চোখ তুলে উত্তর দিল, তবে আর কোন বাড়ি হবে? তারপর বাইরের দিকে ত্রস্ত দৃষ্টি নিক্ষেপ করে বলল, যাই, বৃষ্টি এলো বলে, চল। বুকে চেপে আবার ঘুরতেই সরোজ পিঠে হাত দিয়ে রুখে দিল, বলল, পাশের বাড়ি যখন, তখন আর ভাবনা কিসের, থাকো না একটু। কথা দিয়েই আটকে রাখবার জন্যে বলল, দরকার কি তোমাদের শয়তানিকে আটকে রাখবার? আসতে দিও। আমিও বেড়াল খুব ভালোবাসি, জ্বালাতন হব না। ভয়ঙ্কর চোর, আপনি জানেন না তাই। উপোস করিয়ে মারবে। দুধ মাছ যেখানে রাখুন খুঁজে বের করবেই। শেকল খুলতে যায়। দিশি বিড়াল নয় তো, কত রকমের ফন্দি জানে, শুধু দিদিমণির আদরের। আমরা সবাই তো শয়তানি নাম রেখেছি। বলার ভঙ্গিতে সরোজ একটু হেসে ফেলল, বলল, তা হোক গে, সাবধান থাকব। তোমাদেরও তো উপোস করিয়ে রাখছে না রোজ। আর তুমিও আসো না কেন? কে কে আছে তোমাদের বাড়িতে? আছি আমি, বাবা, মা, দিদিমণি। দিদিমণি কিন্তু। হঠাৎ বড় বড় ফোঁটায় ছড়ছড় করে বৃষ্টি নামল। সঙ্গে সঙ্গে দেওয়ালের ওদিক থেকে একটা মিষ্টি গলায়, খোকা, পেলে বেড়ালটাকে? তাহলে চলে এসো, বৃষ্টি নামল যে, হুঁশ নেই? খোকা বেড়ালটাকে আবার বুকে চেপে ধরে বলল, যাই এখন, আবার আসবে। আচ্ছা, রক থেকে ঘুরে বলল খোকা, বেড়ালটাকেও আটকিও না আর। দোরের কাছে চলে গেছে। একটা সুবিধে হলো যে কথাটা বেশ চেঁচিয়েই বলতে হলো সরোজকে, দেয়ালের এদিকেই থেকে যাবে না। ভয়ানক চোর, তা বলে দিচ্ছি কিন্তু। মুখ ফিরিয়ে আরেকবার সাবধান করে দিয়ে বেরিয়ে গেল খোকা। বৃষ্টি বেশ জোরেই নামল। নামুক যত জোরে পারে, যতক্ষণ পারে। আজ আর সরোজের একা একা বোধ হচ্ছে না। দুটো দিন আবার শয়তানের দেখা নেই, খোকারও নয়। একবার মনে হয় চাকরটাকে পাঠিয়ে ডেকে নেয়, কিন্তু মাঝখানে দিদিমণির বেড়াল থেকে কি একটা যে হয়েছে, এত সহজ একটা ব্যাপারেও অলঙ্ঘ সংকোচ এসে যায়, হয়ে ওঠে না। সর্বদা যে ওই দিকেই মনটা পড়ে রয়েছে এমনও নয়। কাজ, অফিস, বিকালে একটু বেরিয়ে আসা, রাত্রে বই, বাঁধা রুটিন ধরে দিন যাচ্ছিল কেটে। তৃতীয় দিন বিকেলে আবার আকাশটা যেন বিরূপ হয়ে উঠল। বেশি নয়, মনে হলো যেন পরিষ্কারই হয়ে যাবে, কিন্তু 3 দিন আগেকার স্মৃতিটাকে হঠাৎ এত স্পষ্ট করে দিল যে সরোজ বেশ একটু দমনা হয়ে পড়ল। ডেকেই পাঠাবে নাকি ছেলেটিকে? ক্ষতিটা কি? আসে না, ছেলে মানুষের একটা স্বাভাবিক কুণ্ঠা রয়েছে, সেটা তো কাটিয়ে দেওয়াই উচিত। তবু যা হোক, একজন কথা কওয়ার সঙ্গী পাওয়া যায় এইরকম বাদুলে দিনে। আর এক বাড়িতেই রয়েছে, অথচ শুধু ভাড়া ঠিক করা নিয়ে সেই যে কর্তার সঙ্গে একবার কথা হয়েছিল। তারপর পরিবারটির সঙ্গে বরাবর একটা অপরিচয়ের বাধা থেকে যাবে, এটাও কেমন যেন বোধ হতে লাগলো সরোজের। একটু অগ্রপশ্চাৎ করল, তারপর চাকরটাকে পাঠিয়ে দিল খোকাকে ডেকে আনতে। বলবে একটু কাজ আছে। পাঠিয়ে একটু উৎকরণই হয়ে রইল। একটু পরে সেদিনকার সেই কণ্ঠের আওয়াজ, খোকা, তুমি কোথায়? ওদিকে কোণা থেকে উত্তর এলো, এই যে। এদিকে এসো। এরপর বেশ একটু চাপা গলায় সরোজ নেহাত রকে বেরিয়ে দেয়ালের কাছাকাছি গিয়ে দাঁড়িয়েছিল, তাই শুনতে পেল। নতুন ভাড়াটেবাবু ডেকে পাঠিয়েছেন। যাও, কিন্তু জ্বালাতন করবে না। বাবা এলে বলে দেব তাহলে। আর মেলা বকবে না, বড্ড বাচাল তুমি। খোকা যখন এলো, সরোজ তখন ঘরের মধ্যেই একটা কাগজ পড়ছে মনোযোগ দিয়ে। প্রশ্ন করল, আমায় কাজের জন্য ডেকেছেন? কি কাজ? কাজ আর কি, হঠাৎ কিরকম মুখ দিয়ে বেরিয়ে গিয়েছিল সরোজের। প্রশ্ন করল, কি কাজ করতে পারো তুমি? খোকা কৌতুক ভরা হাসি হাসি চোখ দুটো তুলে ধরল, বলল, ভারে, ডেকে এখন কি কাজ করতে পারো? কথাটা ঘুরিয়ে নিল সরোজ, বলল, বলছিলাম আসুনি কেন, তুমি ও তোমাদের শয়তানিও। খোকা চৌকাঠ টপকে ভেতরে চলে এলো। এরপর বাইরের দিকে ঘুরে চেয়ে নিয়ে
আর এক পা এগিয়ে এসে ফিসফিস করে বলল, বেঁধে রেখেছিল। সরোজ মুখটা একটু বাড়িয়ে নিয়ে গিয়ে ফিসফিস করে প্রশ্ন করল, তোমায়? হেসে ফেলল খোকা, সেই রকম গলায় বলল, আমায় নয়, শয়তানিকে। সরোজ আবার সেই রকম গলায় বলল, খুলে দিও। এরকম মনের মতো পরামর্শ আর এভাবে দেওয়ায় খোকা খুবই অন্তরঙ্গ হয়ে উঠেছে। বাইরের দিকে আরেকবার দেখে নিয়ে গলাটা আরও নামিয়ে বলল, দিয়ে এসেছি খুলে। দেখুন না কোথায় কি আছে, একবার ঘরগুলোতে ঘুরে দেখে নেবে, তারপর। সরোজের দৃষ্টি অনুকরণ করে উঠানের দিকে চেয়েই, ওই যে এসে গেছে বলে আর ফিসফিসানি নয়, গলা ছেড়েই চেঁচিয়ে উঠল খোকা। এবার তো তাড়া খেয়ে নয়, লেজটি সোজা তুলে শরীর দোলাতে দোলাতে মন্থর গতিতে চলে আসছে শয়তানি। খোকাই লাফিয়ে গিয়ে পাঁজায় করে নিয়ে এলো। সরোজের সামনে বাড়িয়ে ধরে বলল, তুলোর বস্তা, দেখুন না হাত দিয়ে, কিচ্ছু বলবে না। কোল ক্যাংলা, দিদিমণির কোলে কোলেই তো ঘোরে। হাত বাড়িয়ে নিতেই যাচ্ছিল, হঠাৎ কোথা থেকে একটা সংকোচ এসে পড়ায় বিরত হয়ে পিঠের উপর হাতটা টেনে দিতে একটা ঘর ঘর শব্দ উঠল শয়তানির বুকের মধ্য থেকে। খোকা উৎফুল্ল হয়ে উঠল, শব্দটার নকল করে বলল, ওটা কি জানেন? বলছে তোমার সঙ্গে ভাব হয়ে গেছে, এবার খেতে দাও। সরোজ বলল, নইলে চুরি করব। দুজনেই হেসে উঠল। এমন সময় ওদিক থেকে আবার সেই কণ্ঠ, খোকা, বেড়ালটা আবার পালিয়েছে, কে খুলে দিল ওকে? সরোজ বলল, বলে এসো এখানেই আছে, আমি নিয়ে আসব। নিজে উঠে পড়ল। রকের ধারে দেয়ালের কাছ থেকে কথাটা বলে যখন ফিরে এলো খোকা, দেখে সরোজ একটা ছোট ডেকচি কাত করে দুধ ঢালছে একটা প্লেটে। খোকা চোখ বড় বড় করে প্রশ্ন করল, দুধ দিয়েছেন শয়তানিকে? নিজের খাবার দুধ থেকে? নতুন ভাব হলো, নয়তো যদি চুরি করে খায় তখন দুধও থাকবে না, ভাবও থাকবে না, তাই নয় কি? শয়তানি অনুমতির অপেক্ষা না করে কোল থেকে নেমে আরম্ভ করে দিয়েছে। খোকা একেবারে অভিভূত হয়ে পড়েছে। সরোজের কথায় শুধু ঠোঁট কুঁচকে একটু হাসল, তারপর শয়তানির পিঠে হাত বুলোতে বুলোতে মাথা নিচু করে তার পরিতৃপ্ত আহার লক্ষ্য করে যেতে লাগল। অভিভূত হয়েছে বলেই ভুলে গিয়েছিল, হঠাৎ মনে পড়ে যেতে সেই রকম অন্তরঙ্গতার সুরে বলল, এক্ষুনি কি শুনে এলুম দেয়ালের দিকে, বলুন তো? তুমি শুনলে আমি কি করে বলবো? খোকা আরেকটু গলাটা নামিয়ে নিল। মা বলছে, থাক না বাপু, ছেলেটি যদি ভালোবাসে বেড়াল, না জ্বালাতন হয় তো তোরও তো মাথা ব্যথা কেন? ও বলেছে, আমি আর ঢুকতেই দেব না পোড়ার মুখীকে, দেখি জ্বালাতন হন কি না। শুনলাম আমি, হ্যাঁ। ভালোই তো, তোমাকেও না ঢুকতে দেয় তোমার দিদি, আরও ভালো হয়। আমরা তিনজনে বেশ থাকি, তুমি, আমি আর শয়তানি, কি বলো? উফ, তাহলে যা মজা হয়। চাকরটা একটা বিস্কুটের টিন কাটতে কাটতে উপস্থিত হল। খোকা কতকটা উৎফুল্ল কতকটা বিস্মিত হয়ে প্রশ্ন করল, আবার বিস্কুটও খাবে? সরোজ একটা প্লেটে খান আষ্টেক রেখে ওর সামনে এগিয়ে দিয়ে বলল, ওকে জিজ্ঞেস করতে হবে পছন্দ কিনা, তোমায় তো জিজ্ঞেস করতে হবে না, খাও। প্রবল আপত্তি তুলল খোকা, লুব্ধ দৃষ্টিতে প্লেটটার দিক থেকে শরীরটাকে একটু পিছিয়ে নিয়ে বলল, কখনো না, আমায় হ্যাংলা বলবে দিদি। তাই জন্যই তো আরও দিচ্ছি আমি, হ্যাংলা ভাইকেও আর বাড়ি ঢুকতে দেবে না, তিনজনে বেশ থাকবো আমরা, আমি, তুমি আর শয়তানি। তাই প্রায় দাঁড়ালো, যদিও বাড়ি ঢুকতে না দেওয়ার জন্যে নয়। আরও দুটো দিন ওদিকে একটু কড়াকড়ি চলল, তারপর যেন এলে গিয়ে রাস ঢিলে দিয়ে দিল। খোকার তবু স্কুল আছে, তার জন্যে পড়াশোনা আছে, শয়তানি তো একেবারে এই বাড়ির বেড়াল হয়ে গেল। অবশ্য অমনি নয়, আলাদা দুধের ব্যবস্থা হয়েছে, একসঙ্গে ঘন করে জাল দেওয়া। মাছ তো আছেই, মুড়ো থাকলে সেটা শয়তানির। যদি বাজারেই কোনোদিন মাছ না রইল তো চাকরটাকে পাশের ডোবা থেকে পুঁটুলে ছিপে ধরতে হয় গোটা কতক শয়তানির জন্য। চা বিস্কুট দুবেলা। খোকা চোখ বড় বড় করে উফ করে
একটা ঝোলটানা গোছের শব্দ করে বলে, এত আদর, চা বিস্কুট। কাকিমার কাছেও এত আদর পাননি কখনো, দিদিমণির কাছেও নয়। বেড়ালটাকে মাঝে রেখে দুবারির মধ্যে অন্য দিক দিয়েও আড়ষ্ট ভাবটা অনেকখানি কেটে এসেছে। মন্তব্য হয় মাঝে মাঝে, এদিকে পৌঁছায়, ওদিকেও নিশ্চয়ই পৌঁছে দেয় খোকা। একটা সূক্ষ্ম আদান প্রদানের মধ্য দিয়ে বাড়ির দুটো অংশ যেন আস্তে আস্তে এক হয়ে আসছে। সরোজ প্রসঙ্গ থামতে দেয় না, বলে, এমন আর কি আদর দেখলে, একটা পোষা বেড়াল। খোকার চোখ দুটো কপালে তুলে বলে, চা বিস্কুট, বাপরে, নবাব একেবারে শয়তানি, বাচ্চা জাদি। গলাটা খাটো করে নিয়ে মাথাটা ডুলিয়ে ফিসফিস করে বলে, কে বলে জানেন বাচ্চা জাদি? সরোজ স্বর অনুকরণ করে আন্দাজটা ইচ্ছে করেই উল্টে দিয়ে বলে, মা নিশ্চয়ই। বয়ে গেছে মার। তারপর এমন রূঢ় মন্তব্য কে করতে পারবে? ঠোঁটের কোণে একটু হাসিতে, চোখের একটু ইশারায় সে সম্বন্ধে যেন মন জানাজানি হয়ে গেল দুজনের মধ্যে। এইভাবে প্রশ্ন করে, আর কি বলে বলুন তো? কি করে বলবো? সকৌতুক হাসির মধ্য দিয়ে বলে সরোজ। বলে, বোকাকে ঠকিয়ে খেয়ে নিতে দেখুব, বলবেন না কাউকে যেন। সরোজ বলে, অত বোকামি করি? বোকাকে নিয়ে আর কিছু কথা হয় নাকি ভালো মন্দ? ভালো সেই পাত্তর কি না, নাকশিনকেই তো আছে। তবু একবার বাইরের দিকে চেয়ে নেয় খোকা। যার প্রসঙ্গ চলছে বোধহয় তার মতো করেই নাকটা সিঁটকে নেয়, বলে, ম্যাগো, ব্যাটা ছেলে কোথায় ভালো একটা কুকুর পুষবে, ঝাউ ঝাউ করে বাড়ি মাতিয়ে ডাকবে, না মেয়েদের মতন মেনি বিড়াল কোলে মিউ মিউ, দুচক্ষের বিষ। আড়াআড়িটাও কম উপভোগ্য হয়ে ওঠে না। বিকেলে অফিস থেকে উঠানে পা দিয়েই সরোজ হাঁক দেয়, খোকা, শয়তানিকে নিয়ে এসো, চা বিস্কুট খাওয়ার সময় হয়ে গেছে ওর। নিশ্চয়ই একজনের মুখ কুঞ্চিত হয়ে উঠল। সরোজ একটু দুষ্ট হাসি ঠোঁটে করে বোধহয় দেয়ালের দিকে একটু কান পেতেই আস্তে আস্তে ঘরে ওঠে। অন্য দিকেও আছে, ও বাড়ি থেকে তরকারিটা আসছেই দুবেলা। একটা নতুন কিছু হলো তো তাও। নতুন কিছু করবার জন্যে কি তাগিদও জাগছে দেওয়ালের ওদিকে কারুর মনে? প্রতিদিনে এদিক থেকে কি দেওয়া যায়? সরোজ প্রশ্ন করে, খোকা, বলছিলাম, মা বইটই পড়েন নাকি? খোকা একটু মাথা দুলিয়ে বললে, পড়েন, এখন মহাভারত পড়ছেন। এরপর আসল উদ্দেশ্যটা কি করে প্রকাশ করা যায় এই চিন্তা করছে সরোজ। খোকা দিদির কথা তুললে যেন গলা খাটো করে নেয়, সেইভাবে বলল, দিদি জিজ্ঞেস করছিল, খোকা, নতুন ভাড়াটে তোমার সরোজদা বইটই পড়েন না? তুমি কি বললে? একটা অবলম্বন পেয়ে খুব আগ্রহের সঙ্গেই প্রশ্নটা করল সরোজ। বললাম, পড়েন ইংরেজি বই। শুনে সেই রকম নাক সিটকোয়, ম্যাগো, বেড়াল নিয়ে ঘাঁটাঘাঁটি করেন, তার আবার ইংরেজি বই না হলে চলবে না, কত দেখব। এমনভাবে নাকটা কুঁচকে নকল করে বলে যে বিরূপ মন্তব্য হলেও একটু হেসে উঠতে হয় সরোজকে। তারপর বলে, কেন, তুমি আমায় বাংলা বই পড়তে দেখনি? দেখনি নিশ্চয়ই, বাংলায় আমি বেশি পড়ি, অনেক রাত পর্যন্ত। লাইব্রেরির গ্রাহক হয়েছে, পড়ার শখ আছে, সুতরাং কিছু আনিয়েও নিয়েছে বাংলা বই। বই মাঝে করে দুবাড়ির, কিংবা আরও ঠিকভাবে বলতে গেলে দুজনের সম্বন্ধটা আরও নিবিড় করে দিয়েছে। কিন্তু ওদিকের ভাবটা কি সত্যিই তাই? কেমন একটা অস্বস্তিকর সন্দেহ ওঠে মনে। খোকা যখন নাক তুলে ওদিককার মতটা জানায়, খোকা, নতুন ভাড়াটে তোমার সরোজদার সব ভালো, শুধু বেড়াল ঘাঁটাটা ছাড়তে বলে দিকিনি, ম্যাগো, ব্যাটা ছেলে হয়ে পারেন কি করে? আমারই গা ঘিন ঘিন করে। দমনা হয় এক একবার, আবার মনকে প্রবোধ দেয় ওটা নিশ্চয়ই মনের কথা নয়, একটা ভান মেয়ে ছেলের। যেটা সবচেয়ে বেশি চায় সেটা নিয়েই সবচেয়ে বেশি নাক সিটকোয় না? তা ভিন্ন শয়তানিকে নিয়েই তো সব। এমনি কি চমৎকারটি! তার উপর একজনের ভালোবাসাই ভালোবেসে ফেলেছে সরোজ। সে মুখে যাই বলুক না কেন, ছাড়ে কি করে? মুড়ো খাওয়ায়, ঘন দুধ, চা বিস্কুট বুকে চেপে চেপে ধরে।
খোকার সামনেই। চলুক তো, তারপর একদিনের ফয়সালা হয়েই যাবে। মাসখানেক কেটে গেল। 2 দিন নিমন্ত্রণও খেয়ে এলো সরোজ। মা বসে খাওয়ালেন, পরিবেশন করল মেয়ে। তারপর একদিন ফয়সালাটাও হঠাৎ হয়ে গেল। একদিন ফটো নিচ্ছিল সরোজ, কোথায় একটা বাধা রয়েছে বলে আরও যেন ভালোবেসে ফেলেছে বেড়ালটাকে। দুধের প্লেটের সামনে বসিয়ে একটা পোজ নিয়েছে, আরেকটা জোগাড় করছে। খোকা এসে উপস্থিত হল। ফটো নিচ্ছ সরোজদা, শয়তানির? উল্লাসে হাততালি দিয়ে উঠল। সরোজ গোটা 2 পোজ তুলে বলল, এবার তুমি বসো চেয়ারটাতে শয়তানিকে কোলে করে, বেশ চমৎকার হবে। ঠিকঠাক করে 2-3 রকমে বসিয়ে ফটো তোলা হয়ে গেলে খোকা একেবারে উৎফুল্ল হয়ে উঠল। এবার দিদিমণির কোলে দিয়ে একটা, হ্যাঁ সরোজদা, নিশ্চয়ই তুলতে হবে। কোনো মতেই শুনব না আমি, কোনো মতেই না, তুলতেই হবে। প্রবল বেগে মাথা দোলাতে লাগল, কোনো আপত্তিই শুনবে না। আপত্তি তেমন কিছু করেনি সরোজ, শুধু কিসের ঘোরে যেন একটু অন্যমনস্ক হয়ে পড়েছিল। একটু হেসে বলল, সে কি করে হবে, তোমার মা রাজি হবেন? হবেন না? ইস, দেখো মার ফটোও তোলাবো শয়তানিকে কোলে করে। ঘোরটা যেন কেটেও কাটতে চাইছে না। আশা না দুরাশা? সরোজ কতকটা দুরাশার নিরুৎসাহ কণ্ঠেই বলল, তা বেশ, জিজ্ঞেস করো মাকে। দেরি সয়ার। খোকা কয়েকটা লাফে বেরিয়ে গেল। সরোজ এগিয়ে গিয়ে দেয়াল ঘেঁষে দাঁড়াল। একটু পরে হাততালি দিতে দিতে ছুটে এলো খোকা, রাজি রাজি রাজি। শুনেছে সরোজ, শুধু যার ফটো তার মুখের 2টো উল্লসিত কথা শুনতে পাবে ভেবেছিল। সে নিশ্চয়ই আরশির সামনে দাঁড়িয়ে পরখ করে দেখছে কি পোজে ফটোটা তুললে কিরকম দেখতে হবে। এই ক্যামেরাটা বড় ছোট, 1 ইঞ্চি 2 একটা ফটো উঠে। ভালো ক্যামেরাটা বাড়িতে আছে, তা হোক, আর কি খরচের কথা ভাবা যায়। সন্ধ্যার সময়ই বাজারে গিয়ে একটা বেশ ভালো দেখে ক্যামেরা কিনে নিয়ে এলো সরোজ। থাক, একটা বিশেষ প্রয়োজনে একটা বিশেষ দিনে কেনা হয়েছিল, জীবনের একটা বিশেষ সঞ্চয়। একটা ভালো ক্যামেরা কিনে আনলাম খোকা, ওটা বড্ড এতটুকু তো, তোলা হবে কবে? দুবাড়িতে একটা যেন সব জানাজানি হয়ে যাচ্ছে কি করে। নতুন ক্যামেরার কথাটা বলতে আজ আর মোটেই সংকোচ হল না সরোজের। কবে? খোকা তো এখনই হলে আর অন্যদিন চায় না, কিন্তু তা তো আর সম্ভব নয়। তবে দেরিও হল না। পরদিন সকালেই খোকা এসে হাজির। উঠে প্রথমেই তার সঙ্গে দেখা, সেই তুল্য জোরে ধাক্কা দিয়ে। কি করবে কি বলবে যেন বুঝে উঠতে পারছে না। ও সরোজদা, কি পয়মন্ত যে তোমার ক্যামেরা, কি বলবো, তোলো না, কত ফটো তুলবে। কালই টেলিগ্রাম এসে গেছে, ঘুমিয়ে পড়েছিলাম তো আমি, আজই এক্ষুনি। টানা হর্ন দিয়ে দোরগোড়ায় একটা ট্যাক্সি এসে দাঁড়াবার শব্দ হলো। সঙ্গে সঙ্গে ঘুরে দাঁড়ালো খোকা। ওই যে বললাম না, ট্যাক্সি এসে গেল দিদিমণির, বো। শব্দটা মুখে করে হাততালি দিতে দিতে 3 লাফে উঠোন ডিঙিয়ে চলে গেল। অনেক রাত্রি পর্যন্ত স্বপ্ন নিয়ে জেগে থাকা, ঘুমের জরিমা এখনো লেগে রয়েছে সরোজের চোখে, ঠিক যেন বোঝা যাচ্ছে না কিছু। শয়তানি ল্যাজের পতাকা তুলে প্রাতঃকালীন চা খেতে উঠানে এসে ঢুকল। তারপরেই খোকার সঙ্গে খোকার চেয়েও হন্তদন্ত হয়ে ঢুকলেন শয়তানির মনিব, খোকাদের দিদিমণি। তুই পোড়ার মুখী এখানে, আয় এদিকে। শুনলাম ভাই তোমার কথা, কি বলে আশীর্বাদ করি। আমি যেখানেই যাই এক ভাবনা, এ করে তিথিধম্ম হয়। 2 চক্ষে দেখতে পারে না ওই শৈলীটা, কি হেনস্থা যে হচ্ছে আমার শুনুর। নামই রেখেছে শয়তানি। এসেই শুনলাম তোমার কথা। গরদের থান পরা, প্রয়াগ থেকে নিশ্চয়ই সদ্য মাথা মুড়িয়ে এসেছেন, সদ্য পুণ্য অর্জন করে। আর মনে হচ্ছে যেন সমস্ত পুণ্য উজাড় করে ঢেলে দিচ্ছেন সরোজের মাথায়। গল্পকথন বাই কল্লোল চ্যাপ্টার 2তে শুনছিলেন বিভূতিভূষণ মুখোপাধ্যায়ের লেখা দিদিমণির বেড়াল। খুব স্বাভাবিক, এই গল্পটা পড়ার সময় আমি শুরু থেকে অপেক্ষা করেছিলাম একদম লাস্ট পেজে কখন টুইস্টটা আসে। আপনাদের কেমন লাগলো জানাবেন।
নিজে ভালো থাকবেন, আশপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।